সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমাদের কমপ্লেক্স নাম্বারের থার্ড এপিসোড। বিগত এপিসোড দুটিতে আমরা কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন থিওরেম সম্বন্ধে ও এক্সারসাইজের কিছু ইম্পর্টেন্ট সমস্যার সমাধান শিখেছিলাম। তো যারা আমার আগের ভিডিও দুটি দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দুটি দেখে নেবে। তো আজকে আমরা সংক্ষিপ্তের একটি গুরুত্বপূর্ণ টাইপের সমস্যা, যেমন কমপ্লেক্স নাম্বারের বর্গমূল কী করে নির্ণয় করতে হয় সেটা শিখব, ও তার সাথে দীর্ঘ উত্তরধর্মীর কিছু ইম্পর্টেন্ট সমস্যার সমাধান দেখব। তো চলো শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রো পর আমাদের আজকের এপিসোড কমপ্লেক্স নাম্বার। সংক্ষিপ্তের 15 নম্বর, যেখানে বলেছে নিম্নলিখিত প্রত্যেকটি জটিল রাশির বর্গমূল নির্ণয় করো। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে 1 নম্বর প্রবলেমটি নিয়ে শুরু করছি। একে একে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধান দেখব। তো প্রথমেই বলে রাখি, একটি কমপ্লেক্স নাম্বারের বর্গমূল দুভাবে ক্যালকুলেশন তোমরা করতে পারো। একটি হচ্ছে থিওরিটিক্যাল পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে তোমরা এখানকার প্রত্যেকটি প্রবলেম অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূল নির্ণয় করতে পারবে, বাট এটা একটু লেন্দি হয়ে যায়। তো প্রথমে আমরা এই পদ্ধতিটাই শিখব, কারণ যেহেতু এই পদ্ধতির সাহায্যে সমস্ত কমপ্লেক্স নাম্বারেরই বর্গমূল তোমরা নির্ণয় করতে পারবে এবং এটা খুবই সহজ পদ্ধতি, জাস্ট একটু লেন্থে বড় হয়। এরপর আমরা দেখব যে এটাকে আর কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। তো শুরু করছি। আমরা 1 নম্বর প্রবলেমটি এইভাবে তুলে নিলাম। তো যেটা তোমাদের করতে হবে, এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তোমরা দেখো তার বর্গমূল অবশ্যই একটি কমপ্লেক্স নাম্বার হবে। তাই যে কোনো একটি কমপ্লেক্স নাম্বারের বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা আগে ধরে নিব যে বর্গমূলটি একটি কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম হবে। তো ধরে নিই যে প্রথমে এটা তোমরা তুলে নিলে 7 - 24i। তো আমরা ধরি 7 - 24i এর বর্গমূল x + iy, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে যেভাবে একটি কমপ্লেক্স নাম্বার থাকে আমরা সেটা ধরে নিলাম। তো এটার বর্গমূল যদি এটা হয়ে থাকে, তাহলে উল্টো দিক থেকে বলতে পারি যে এর বর্গ এটা হবে। সুতরাং x + iy হোল স্কয়ার ইকুয়াল টু 7 - 24i। এখন এই x + iy হোল স্কয়ারকে আমরা ভেঙে দিয়ে দুপাশে বাস্তবের সঙ্গে বাস্তব অংশ আর অবাস্তব অংশের সঙ্গে অবাস্তব অংশ তুলনা করব। তো এটাকে ভেঙে দিলে আমরা পাচ্ছি x² + 2i xy প্লাস iy এর হোল স্কয়ার ইকুয়াল টু 7 - 24i। এখন এখানে বাস্তব অংশ পাবো আমরা x², এই i² y² মানে হয়ে যাচ্ছে -y², এটা হচ্ছে রিয়েল পার্ট। আর এই যে অংশটা যেখানে i আছে সেটাকে আমরা লিখতে পারি i × 2xy ইকুয়াল টু, এ পাশে আসছে আমার 7 - i × 24। তো দেখো, এখন যদি আমরা দুপাশে তুলনা করি, তা এখান থেকে আমরা বলতে পারবো x² - y² ইকুয়াল টু রিয়েল পার্ট 7, যেটাকে আমি 1 নাম্বার দিলাম। আবার এখানে i এর সঙ্গে আছে 2xy, এখানে i এর সঙ্গে আছে -24 এবং 2xy ইকুয়াল টু -24। তো ভিউয়ার্স, এখানে এই যে 2xy আছে, এটাকে 2টাকে কেটে দিয়ে xy বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ পুরো 2xyটাই আমার লাগবে। এইভাবে আমরা x² - y² এর ভ্যালু এবং 2xy এর ভ্যালু পাবো। এরকম প্রত্যেকটা প্রবলেমের মধ্যে থেকেই আমরা এই দুটো ভ্যালু পাবো। এখানে যেমন 7 - 24 এসেছে, এখানে যে দুটো কমপ্লেক্স নাম্বারটা যেভাবে দেওয়া থাকবে সেইভাবে আমরা এই দুটো নাম্বার পাবো। তো এই দুটোর সাহায্য নিয়ে আমরা এখন x² + y² এর ভ্যালু ক্যালকুলেট করব। দেখো, এখন x² + y² এর হোল স্কয়ার বের করতে হবে এবং আমরা জানি a + b হোল স্কয়ারকে a - b হোল স্কয়ার আকারে লেখা যায়। সেটা হচ্ছে x² - y² এর হোল স্কয়ার প্লাস 4x² y², এভাবে লিখলাম। এখন x² - y² এর ভ্যালু আমরা জানি, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 7² প্লাস এই যে 4x² y² আছে, এটাকে লিখবে তোমরা 2xy এর হোল স্কয়ার। তো আমি এই জন্যই এখান থেকে 2 কাটতে না বলেছিলাম, কারণ প্রত্যেকটা প্রবলেমে এরকম 2xy আসবে।
এবং প্রত্যেকটা প্রবলেমে এই 4x² y² তোমরা 2x² আকারে লিখবে। তো এখান থেকে আমরা পাচ্ছি 49 অ্যান্ড 2xy² দ্যাট ইজ -24 যার ভ্যালু আমরা জানি 576, অর্থাৎ এই পুরোটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 625। তো ভিউয়ার্স, এটা হচ্ছে x² + y² এর হোল স্কোয়ারের ভ্যালু। দেয়ারফর x² + y² ইকুয়াল টু কিন্তু অনলি 25 হবে। এখানে অনেকে মনে করবে যে আচ্ছা +-25 হওয়ার কথা ছিল, কিন্তু ভিউয়ার্স এখানে কখনোই তোমরা প্লাস মাইনাস দিবে না, বিকজ যখন এর বর্গমূল আমরা নিয়েছিলাম x + iy, একটা কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মে অলওয়েজ x এবং y কিন্তু রিয়েল নাম্বার থাকে। তো যেহেতু x এবং y রিয়েল নাম্বার, তাই এই দুটো নাম্বারের স্কোয়ারের যোগ কিন্তু সবসময় পজিটিভ আসবে। এখানে যদি তোমরা নেগেটিভ দিয়ে দাও, তার মানে তুমি x আর y কে কোনো একটাকে মানে ইমাজিনারি নাম্বার ধরে নিচ্ছ, কিন্তু কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মে x এবং y দুটোই রিয়েল, তাই x² + y² কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসবে। তাই এখানে তোমরা এই 625-এর বর্গমূল হিসাবে স্কোয়ার রুট হিসাবে অনলি 25 নেবে। ওকে, তো দেখো এইভাবে আমরা তিনটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এই ইকুয়েশনগুলোর মধ্য থেকে এখন আমরা এই 1 নাম্বার আর এই 3 নাম্বার যদি যোগ করি তাহলে একটা মান পাবো। তো আমি উপর দিক থেকে কয়েকটা লাইন মুছে দিচ্ছি, দেখো। তো এই পর্যন্ত আমি মুছে দিচ্ছি, আমার ইকুয়েশন 3টাই লাগবে। তো সিম্পলি তোমরা এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে সহজে x² এর ভ্যালু পেয়ে যাবে। তো 1 + 3 করে পাই। দেখো 1 আর 3 যখন তোমরা যোগ করবে, এখানে x² - y² আর এদিকে লেফট হ্যান্ড সাইডে আছে x² + y²। তো এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2x², আর 7 এর সঙ্গে 25 যোগ করলে পাচ্ছি আমরা 32, যেটা এমপ্লাইজ করবে x² = 16। দেয়ারফর x = +-4। এখানে প্লাস মাইনাস কেন হলো? কারণ x রিয়েল, এবং রিয়েলের মধ্যে প্লাস মাইনাস দুটো ভ্যালুই থাকতে পারে। এটা কিন্তু x² না, দেখো এটা কিন্তু শুধু x, তাই এখানে প্লাস মাইনাস দুটোই নেওয়া সম্ভব। সো এটা হচ্ছে আমার x এর ভ্যালু। এখন y এর ভ্যালু কি করে ক্যালকুলেশন করব? তো y এর ভ্যালু ক্যালকুলেশন করার জন্য অলওয়েজ মনে রাখবে এই x এর ভ্যালুটা এই 2 নম্বর ইকুয়েশনে তোমরা ইউজ করবে। কখনোই 3 এর থেকে 2 মানে 1 বিয়োগ করে y বের করবে না, কারণ তোমরা যদি 3 এর থেকে এই 1 নাম্বার বিয়োগ করো তাহলে 2y² এর ভ্যালু পাবে। তো 2y² এর ভ্যালু থেকেও y যখন বের করবে তখন কিন্তু y এর দুটো মান আসবে, সেটা প্লাস মাইনাস আসবে, এবং এই প্লাস মাইনাসটা কিন্তু x এর উপর নির্ভর করে না। তো সেই ক্ষেত্রে তোমার যে সমাধানগুলো আসবে তখন তোমাকে সমাধান চুজ করতে হবে, x এর প্লাসের সঙ্গে y এর প্লাস হবে না মাইনাস হবে, আবার x এর মাইনাসের সঙ্গে y এর প্লাস হবে না মাইনাস হবে। এভাবে এক্সপেক্টেড 4টা ভ্যালু আসবে, এবং সেখান থেকে পরীক্ষা করে তোমাকে দুটো ভ্যালু চুজ করতে হবে। তো সেই বিষয়টা একটু টাফ হয়ে যাবে। তো আমি সিম্পলি বলছি, x ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর তোমরা অলওয়েজ এই 2 নম্বর যে ইকুয়েশনটা আছে এটাকে কাজে লাগালে তোমাদের এই সমস্যাগুলো হবে না। দেখো কিভাবে। তো x এর যখন এরকম তোমরা প্লাস মাইনাস ভ্যালু পেয়ে যাবে, এখান থেকে একবারেও তোমরা করতে পারো, আবার ভেঙে ভেঙে করতে পারো। তো দেখো এই যে ইকুয়েশনটা 2 থেকে আমরা পাচ্ছি xy = -12, যেটা ইমপ্লাইজ করবে y = -12/x। তো এই লাইন আসার পর আমরা x এর ভ্যালু যদি ইউজ করি, এখানে যখন xটাকে আমরা পজিটিভ নিব তখন ওয়াইটা নেগেটিভ আসবে, আবার যখন এক্সটাকে নেগেটিভ নিব তখন ওয়াইটা পজিটিভ হবে। তো কেউ চাইলে একবারে প্লাস মাইনাস এখানে ইউজ করতে পারে, আবার সেটা না করে কেউ সিঙ্গেল সিঙ্গেল করতে পারে। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য সিঙ্গেল সিঙ্গেল দেখাবো। সুতরাং x = 4 হলে y = দেখো আমি যদি এখানে 4 বসাই তাহলে -12/4 দ্যাট ইজ -3, আর x = -4 হলে y = -12/-4 দ্যাট ইজ 3। অর্থাৎ এখানে যে সেটগুলো আমরা পাচ্ছি, মানে যে পেয়ারগুলো পাচ্ছি, সেটা x যখন 4 y তখন -3, আবার x যখন -4 y তখন +3। তাহলে
আমাদের নির্ণয় বর্গমূল আমরা যেটা পাবো, সুতরাং যেটা ছিল 7 - 24i ছিল, তাহলে এত এর বর্গমূল আমরা পাচ্ছি। দেখো এক্স এর ভ্যালু 4, আমরা লিখেছিলাম এক্স প্লাস আই ওয়াই। তো যেহেতু ওয়াই এর ভ্যালু আমরা 4-এর সঙ্গে ওয়াই এর ভ্যালু -3 পাচ্ছি, তাই এখানে হয়ে গেল এক্স মাইনাস 3i। এবং আরেকটি ভ্যালু এক্স যখন -4 ওয়াই তখন +3, তো -4 + 3i। তো তোমরা অ্যান্সারে লেখা দেখবে এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে লেখা আছে, অর্থাৎ বা আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই পুরোটা থেকে, তাহলে কি পাবো? মাইনাস কমন নেওয়ার পর 4 - 3i আসবে, অর্থাৎ এরকমই একটা আসবে 4 - 3i, শুধু এই মাইনাসটা কমন নিলে। তাই আমরা একবারে লিখতে পারি +-4 - 3i। এই হচ্ছে আর 7 - 24i এর বর্গমূল। আমি দেখো এই হিসাবটাকে আরেকবার দেখাচ্ছি। একটা কমপ্লেক্স নাম্বার আসলো 4 - 3i, আর একটার থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে পাবো -4, মাইনাস কমন নিলে 4 - 3i, অর্থাৎ এটা আর এটা শুধু একটা মাইনাসের ডিফারেন্স, তাই এটাকে আমরা একসঙ্গে লিখি 4 - 3i, সামনে প্লাস মাইনাস দিয়ে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূলের যে থিওরিটিক্যাল পদ্ধতি, সেটা এইভাবে তোমরা যে কোনো কমপ্লেক্স নাম্বার থাকলে কিন্তু তোমরা করতে পারো। সেটা শুধু আই এরও যদি বর্গমূল করতে বলে তাও করতে পারবে, কারণ আই ইকুয়াল টু লেখা যাবে 0 + 1i। সেক্ষেত্রে রিয়াল পার্ট তোমার 0 হচ্ছে এবং ইমাজিনারি পার্ট হচ্ছে 1। তো একইভাবে তোমরা যদি ওই আই এর বর্গমূল করো তাহলে দেখবে x² - y² ইকুয়াল টু তোমরা 0 পাবে রিয়াল পার্ট, এবং 2xy ইকুয়াল টু 1 পাবে। তো এখন আমরা দেখব একটি কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বিকল্প পদ্ধতিতে কিভাবে করা যায়। তো তোমাদের বলে রাখি আমি, এই বিকল্প পদ্ধতিটা খুবই ইন্টারেস্টিং, কারণ একটা অঙ্কের বর্গমূল, কমপ্লেক্স নাম্বারের বর্গমূল করতে যতটা অংশ লাগে তার 25%, অর্থাৎ 4/1 জায়গাতে আমার সেটা হয়ে যায় এবং অনেক কম সময়ে হয়ে যায়। তাই এই পদ্ধতিটি একটু মনোযোগ সহকারে দেখবে। এটা অনেকটা মিডল টার্মের মতো করে একটু ক্যালকুলেশন করতে হয়। তো দেখো, তো ভিউয়ার্স, আমরা বর্গমূলের বিকল্প পদ্ধতি দেখানোর জন্য আবার সেই আগের প্রবলেমটি নিয়েছি। তো এটা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে বর্গমূল নির্ণয়ের জন্য, তোমরা সবসময় মনে রাখবে যে আই এর সঙ্গে যে উৎপাদকটি থাকবে, অর্থাৎ ইমাজিনারি পার্ট বলে যে অংশটাকে আমরা জানি, সেই অংশটায় যদি গুণনীয়ক হিসেবে 2 থাকে, অর্থাৎ 2 কোনো উৎপাদক থাকে, তাহলে কোনো সমস্যা নেই। বা যদি 2 উৎপাদক না থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে 2 উৎপাদক বানিয়ে নিতে হবে। এক কথায় বলতে গেলে এখানে যাই থাক না কেন আই এর সঙ্গে গুণ, সেটাকে 2 ইন্টু আকারে তোমাকে লিখতে হবে। যেমন আমি লিখছি, দেখো 7 - 24i আছে, আমি সেটাকে লিখব 2 ইন্টু 12i। এইভাবে কেন লিখলাম তোমরা এখনই বুঝতে পারবে। তো আমার ফার্স্ট কাজ ছিল কি, যে এই জায়গাটায় আমি পাশে লিখে রাখছি আই যুক্ত অংশে 2 উৎপাদক আনতে হবে। তোমাদের সহজের জন্য, সুবিধার জন্য আমি এখানে লিখে রাখলাম এটা, যে এখানে আই যুক্ত যে অংশটা সেখানে 2 উৎপাদক আনতে হবে। দেখো আমি 2 ইন্টু 12i লিখে রাখলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই 2 এর পরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে এমন দুটো উৎপাদক বানাবে। যেমন দেখো, তোমরা যখন মিডিল টার্ম করতে, সাপোজ x² - 5x + 6 = 0, এটা যখন ফ্যাক্টরাইজ করতে বা 0 না নিলাম, এটাকে যখন তোমরা উৎপাদক বানাতে, তখন তোমরা কি শিখেছিলে, যে এই 5কে এমন দুটো অংশে যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে, যাতে এখানকার x² এর সহগ এবং কনস্ট্যান্ট এই দুটোর গুণফল এবং এই ভিতরের দুটোর গুণফল সেম থাকে, কি তাই তো? তো এখানেও ঠিক ওই রকমই একটা জিনিস মনে রাখতে হবে, এই 12কে আমরা এমন দুটো উৎপাদকে ভাঙবো যাদের বর্গের অন্তর 7 আসবে। আমি আবার বলছি, দেখো 12কে এমন দুটি অংশে ভাঙবো, এখানে যেহেতু গুণ হিসেবে ভাঙতে হবে, এখানে তো যোগ হিসেবে ভাঙা যাবে না, এখানে যেমন যোগ হিসেবে ভাঙতে তোমরা
এই জায়গাটা তোমাদের কি ছিল, অ্যাড মানে যোগ বা বিয়োগ আকারে লিখতে লাগতো। কিন্তু এখানে এই 12 এখানে তোমরা গুণ আকারে লিখবে দুটো উৎপাদকে, যার গুণফল 12 থাকবে, কিন্তু ওই দুটো সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হবে 7। এখন তোমরা বলো 12কে কিভাবে ভাঙা যেতে পারে। যেমন দেখো আমি কয়েকটা ট্রায়াল নিচ্ছি, প্রথমবার করতে তোমাদের অসুবিধা হবে, দ্বিতীয়বার সব ঠিক হয়ে যাবে। 12কে লেখা যায় 1 × 12, 12কে লেখা যায় 2 × 6, 12কে লেখা যাবে 3 × 4। এই কটা উৎপাদকই আসবে। এখন 1 স্কোয়ার আর 12 স্কোয়ার মানে হচ্ছে 1 আর 144, এই দুটোর ডিফারেন্স কিন্তু 7 আনা সম্ভব না। এবার 2 আর 6 যদি হয় তাহলে 2 এর স্কোয়ার 4 অ্যান্ড 6 এর স্কোয়ার হচ্ছে 36, এই দুটোর ডিফারেন্স কিন্তু 7 আসছে না। খেয়াল করে দেখো এখানে 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16, এই দুটোর ডিফারেন্স দেখো 7 আসলো। কি বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমরা 12কে ভাঙবো 3 × 4 আকারে। তাহলে আমরা কি লিখবো এখানে 7 মাইনাস, আমি এখানে একটা স্টেপ বেশি হোক তাও তোমরা ভালো করে বোঝো এই জন্য আমি লিখছি, পরে আরেকটা যখন এক্সাম্পল নিব তখন দেখো আরও ছোট হয়ে যাবে প্রবলেমটা। তো 12কে আমি লিখবো 3 × 4 × i এই আকারে। তো এটা আমরা কিভাবে ভাঙলাম, তো i যুক্ত অংশে i 2 ছাড়া বাকি সংখ্যাকে এমন দুটো উৎপাদকে আচ্ছা ভেঙে নিব লিখবো না, বিশ্লেষণ করব যাতে তাদের বর্গের অন্তর বাস্তব অংশ হয়। ঠিক আছে, তো আমি যেটা এখানে লিখে দিলাম সেটাই কিন্তু এখানে করেছি এবং সেই কাজটাই আমরা এটা এখন করব এখানে। তো আমরা দেখলাম 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে আমরা 7 পাবো, তাই এখানেও লিখব 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এবং বাকিটা যেভাবে আছে সেভাবে আপাতত লিখলাম। তো এইরকম দুটো স্কোয়ার আকারে লেখার পর আমরা যে কাজটি করব, যেখানে মাইনাস থাকবে, যেই স্কোয়ারের আগে মাইনাস থাকবে সেই মাইনাসটাকে তোমাকে মানে তাড়াতে হবে। কিভাবে তাড়াবে দেখো, 4 স্কোয়ার এটা প্লাস করে দিলাম, এই যে যেখানে মাইনাস থাকবে সেই অংশটায় 3 স্কোয়ার ছিল, আমরা এখন এখানে 3i এর স্কোয়ার লিখব, কারণ আমরা জানি i স্কোয়ার = -1 হয়। এইভাবে আমরা মাইনাসটাকে তাড়াতে পারবো এবং বাকি যে এখানে উৎপাদকগুলো আছে সেগুলোকেও এই একই অর্ডারে লিখব, অর্থাৎ 2 × 4 × 3i এইভাবে লিখব। তাহলে এই জায়গাটায় আমরা কি কাজ করলাম, এখানে আমরা মাইনাস বা নেগেটিভ যুক্ত বর্গ রাশির সাথে i নিয়ে তাকে পজিটিভ বানাবো। তো ভিউয়ার্স আমাদের প্রবলেম অলমোস্ট শেষ হয়ে গেছে, কারণ এবার এটা ফর্মুলা পড়ে গেছে a² + b² - 2ab। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 4, যেহেতু -2ab অর্থাৎ 4 - 3i তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো ভিউয়ার্স, এবার লাস্ট লাইন, তোমাকে যদি বলা হয় 4 স্কোয়ার এর বর্গমূল কত, তুমি কি লিখবে? +-4 লিখবে। তো ঠিক একই রকম যে রাশিটা এটা সেটা আসলে এটা, তাহলে এর বর্গমূল কি হবে? প্লাস মাইনাস এই স্কোয়ারটা উঠে যাবে। সুতরাং 7 - 24i এর বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস দিব এবং উপরের স্কোয়ারটা তুলে দিব, তাহলে পেয়ে যাচ্ছি 4 - 3i।
তো ভিউয়ার্স, তোমরা বুঝতেই পারছো এটা খুব ইজি একটা পদ্ধতি এবং এই পদ্ধতিতে অনেক ছোট হয় প্রবলেমটির সমাধান। তাই আমি বলবো যে যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে এই পদ্ধতিতে প্রবলেম সলভ করার। এই পদ্ধতিটি হচ্ছে আমরা কিছু বেসিক শর্টকাট ক্যালকুলেশন করে নিয়ে আসি, তাই সমস্ত প্রবলেম কিন্তু এই পদ্ধতি দিয়ে তোমরা করতে পারবে না। কারণ কিছু এমন ক্যালকুলেশন আছে যে ক্ষেত্রে আমার এখানে এই যে 2 এর সঙ্গে যেটা গুণ থাকবে, মানে ইমাজিনারি পার্টে 2 ইন্টু যে উৎপাদকটি থাকবে সেটাকে এইভাবে স্কোয়ারের অন্তর মেলানো খুব টাফ হয়ে যায়। যখন আমরা সেটা মেলাতে পারবো না তখন কিন্তু তোমাকে সেই যে পদ্ধতি থিওরিটিক্যাল অর্থাৎ x প্লাস IY ধরে নিয়ে সলভ করতে হবে, সেইভাবেই তোমাকে করতে হবে। তো এখন আমরা এই পদ্ধতির সাহায্যে আরেকটি প্রবলেম সমাধান করে দেখব কীভাবে সেটা করা যায়। তো আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেই ইনস্ট্রাকশনের সঙ্গে তোমার সাথে সাথে মিলিয়ে নিবে, দেখো তোমরা বুঝতে পারো কিনা। তো ভিউয়ার্স, এখন আমরা এখানকার 2 নম্বর প্রবলেমটি সলভ করে দেখব। তো দেখো 16 প্লাস 30i, সর্বপ্রথম আমরা এই 30কে ভেঙে দিব 2 ইন্টু 15i। এখন আমাকে এখানে 16 মেলাতে হবে। তো 15কে লেখা যেতে পারে 3 ইন্টু 5, অর্থাৎ 5 স্কোয়ার আর 3 স্কোয়ার এদের ডিফারেন্স আমরা পাবো 16। তো আমি একবারে লিখে দিচ্ছি 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3i। তো খেয়াল করে দেখো 5 আর 3 এই দুটো উৎপাদক এবং এদের স্কোয়ারের বিয়োগফল কিন্তু 16। তো এইভাবে আমরা এখানে লিখবো এখন 5 স্কোয়ার প্লাস 3i এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3i। সো আমরা লিখতে পারছি এটাকে 5 প্লাস 3i এর হোল স্কোয়ার। দেয়ারফর 16 প্লাস 30i এর বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস 5 প্লাস 3i। এইভাবে খুব সহজে আমরা এই প্রবলেমটি সমাধান করে ফেললাম। তোমরা যদি এটাকে এইভাবে না করো, x আর y ধরে নিয়ে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটি অনেক বড় হবে, তোমরা জানো। এখন আমরা দেখবো এমন একটি প্রবলেম যেখানে আগের থেকে এই 30i আছে সেটাকে আমরা 2 ইন্টু আকারে লিখতে পারলাম, যেখানে এরকম 2 ইন্টু আকারে লিখতে পারবো না বা 2 দেওয়া নেই, সেরকম একটি প্রবলেম আমরা নিচ্ছি। তো প্রবলেম নাম্বার 3, যেখানে i এর বর্গমূল করতে বলেছে। তো সর্বপ্রথম আমরা চেষ্টা করবো এই i-কে এভাবে লেখার। তো আমি বলেছিলাম যে কোনো কমপ্লেক্স নাম্বারে এই ইমাজিনারি পার্টে একটি 2 ইন্টু আকারে নিয়ে আসতে হবে, মানে i এর সঙ্গে 2 গুণিতক আকারে আনতে হবে। তো যেহেতু এখানে নেই, তাহলে আমরা কি করব, এই i-কে উপর নিচে 2 দিয়ে গুণ করে দেব, 2i/2। যদি এখানে কিছু একটা প্লাস থাকতো, সাপোজ এটা প্রবলেমটা ছিল 16 প্লাস 15i যদি থাকতো, তাহলে আমরা এই পুরোটাকে 2 দিয়ে গুণ করে /2 বসাতাম, যেমন এখানে করেছি। অনেকে ভাবতে পারো যে এখানে তো রিয়াল পার্ট ছিল না, তাই যদি রিয়াল পার্ট থাকতো তাহলে কি করতাম, তাহলে মনে রাখবে পুরোটাকেই কিন্তু 2 দিয়ে গুণ করবে, /2 করবে, পুরোটার নিচে 2টা বাই থাকবে। তো যাই হোক, এখানে রিয়াল পার্ট নেই, তো তোমাকে লিখতে হবে 0 প্লাস 2i/2। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 হিসাবে আছে, মানে যেরকম আমি বলেছিলাম 2 আনতে হবে, কিন্তু 2 এর সঙ্গে উৎপাদক আকারে লেখার মতো আর কিছুই নেই 1 ছাড়া। এই জন্য একই এখানে তোমার একমাত্র ভরসা। তাই 2 বাদ দিলে আমরা যেহেতু 1 পাই, আর 1 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, 1 এর সঙ্গে তো একই থাকবে, অন্য কিছু থাকার কথা না। সো এখানে তোমাকে যেটা করতে হবে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 0 আসে, খুব সিম্পল ব্যাপার। তাই আমরা সিম্পলি এটাকে এইভাবে লিখতে পারবো 1 স্কোয়ার, আচ্ছা আপাতত আমি 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারই লিখি, /2। তো এবার হয়ে গেল 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ -1, এটাকে আমি প্লাস দিয়ে i স্কোয়ার লিখবো, প্লাস 2 ইন্টু 1 ইন্টু i ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে আমি লিখতে পাচ্ছি 1 প্লাস i হোল স্কোয়ার বাই 2। তো ভিউয়ার্স, যে কমপ্লেক্স নাম্বারটি i ছিল সেটা আসলে এরকম, তাহলে এর বর্গমূল কত আসবে? তাহলে এর বর্গমূল আমি আর কথায় লিখছি না এখানে, তাহলে এর বর্গমূল হয়ে যাচ্ছে সিম্পলি প্লাস মাইনাস, উপরে স্কোয়ার চিহ্নটা উঠে যাবে, বাই। বর্গমূল উপরটার করলে স্কোয়ার চিহ্ন উঠে যায়, কিন্তু নিচেরটা তো স্কোয়ার হিসেবে ছিল না, তাই নিচেরটার ক্ষেত্রে একটা √2 আসবে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি কমপ্লেক্স নাম্বারের এরকম বর্গমূল নির্ণয় করবে। তো আমি তোমাদের একটা হিন্টস দিচ্ছি, এরপরে যে প্রবলেমটা আছে 1 - i। তো 1 - i কে তোমরা
এই আকারে করার চেষ্টা করবে, সহজে মেলাতে পারবে না, কারণ সেই ক্ষেত্রে যে উৎপাদকটা আনতে হবে সেটা অত সহজ না। তাই 1 মাইনাস আই বা 1 প্লাস আই এই টাইপের প্রবলেম কিন্তু তোমাকে এক্স ওয়াই দিয়েই করতে হবে। যদি তোমরা খুব একটা ভালো প্র্যাকটিস করো তাহলে এভাবে আনতে পারবে, কিন্তু সেটা খুব টাফ হয়ে যাবে। যাই হোক, তোমাদের কাছে দুটো অপশন থাকছে, যেগুলো সিম্পলি তোমরা এইভাবে নিয়ে আসতে পারবে, এইভাবেই করবে, না হলে তোমরা এক্স ওয়াই দিয়েই করবে। তো এখন আমরা দেখবো এমন একটি প্রবলেম যেখানে এরকম সংখ্যা দেওয়া থাকবে না, অর্থাৎ নিউমেরিক ভ্যালু থাকবে না, যেগুলোতে অ্যালজেব্রিক ফর্মে এ বি এক্স ওয়াই এইভাবে দেওয়া থাকে। তাহলে সেই রকম দেওয়া থাকলে এই ফর্মুলা দিয়ে আমরা কিভাবে সলভ করব। তো ভিউয়ার্স, এখন আমরা 15-র 9 নম্বর প্রবলেমটি সলভ করব, যেখানে বলেছে 1 প্লাস আই রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর বর্গমূল করতে হবে। তো দেখো, এখানে যে প্রবলেমটা হচ্ছে, প্রথমেই আই এর সঙ্গে 2 গুণ আকারে নেই। তো আমি যেরকম বলেছিলাম সর্বপ্রথম সেটাকে তোমরা এখান থেকে একটা 2 নিয়ে আসো। তাই আমি এই পুরো রাশিটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ 2 প্লাস 2i রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 2। তো এখন আমরা সেকেন্ড লাইন করব, অর্থাৎ এরপরের লাইনে আমি বলেছিলাম যে 2 লেখার পর যে আইযুক্ত অংশ সেটাকে এমন দুটো উৎপাদকে ভাঙতে যার স্কোয়ারের অন্তর সামনেরটা হবে। তো দেখো, এর আগে যেটা করেছিলাম সেগুলো ছিল সব নিউমেরিক। এখন নিউমেরিকের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে যে 12কে আমরা 1 ইন্টু 12, আবার সেটাকে 2 ইন্টু 6, এই অনেকভাবে লিখতে পারি। বাট এইরকম থাকলে কিন্তু অঙ্ক আমাদের ক্ষেত্রে আরও বেশি সোজা হয়ে যায়। কারণ কি? কারণ এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানে এই যে রাশিটা রুটের ভিতর আছে, এটাকে উৎপাদক করতে গেলে আমরা কি পাবো? এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু উৎপাদক আমার নতুন করে ভাবতে হচ্ছে না, যা এখান থেকে আসবে সেটাই আমার ক্যালকুলেশনে কাজে লাগবে। দেখো, এটাকে ভাঙলে আমি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 পুরোটা বাই 2। এখানে আরেকটা জিনিস ভাবার বিষয়, সেটা হচ্ছে এর আগে যে ফ্যাক্টরগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু রুট ছিল না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে? স্কোয়ারের অন্তর নিতে। এই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার করলে রুট উঠে যাবে, অর্থাৎ তোমার ডাইরেক্ট অন্তর চিন্তা করো। যেমন দেখো, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার, এটার যখন আমি স্কোয়ার নিব, রুট থাকলে স্কোয়ার উঠে যাবে। আবার যখন, আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি এই লাইনটাকে আর একটু ভেঙে দিচ্ছি, দেখো সেটা কত হয়, 2 প্লাস 2i। অ্যাকচুয়ালি এখানে উৎপাদক দুটো হচ্ছে, একটা রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 আর একটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1। এখন এই রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে শুধু এ স্কোয়ার প্লাস 1, আর রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার মানে শুধু এ স্কোয়ার মাইনাস 1। তো এই দুটোর বিয়োগ কত? এটার থেকে এটাকে বিয়োগ করলে কত পাবে তোমরা? 2 আসবে। এই তো 2, এই তো সেই রিয়াল পার্ট 2 মেলাতে হবে। তো দেখো, আমি সেটাই লিখবো, রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে রুট হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার করলে রুট হয়ে যাচ্ছে, আবার এটার থেকে এটা বিয়োগ করলে 2 আসছে। অর্থাৎ আমার যেটা মেলানোর কথা সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি, এবং বাকি অংশটা আমরা সেভাবেই লিখবো, 2 ইন্টু আই রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1। আর পুরোটার নিচে একটা 2 ছিল, সেটা যেন লিখতে ভুলে না যাও। এখন এখানে আমার জায়গা কম, আমি এক লাইন বাঁচানোর জন্য যেটা করব সেটা হচ্ছে, এই যে মাইনাসটা বলেছিলাম, এই মাইনাসটাকে তাড়াতে হবে, এবং সেই ক্ষেত্রে এখানে আই দিতে হয়। এই মাইনাসটাকে আমি প্লাস লিখে দিচ্ছি, দিয়ে এখানে আই নিয়ে নিলাম। আই কিন্তু আবার রুটের ভিতরে না, আই কিন্তু রুটের বাইরেই আছে, কারণ আই স্কোয়ার হতে হবে, আই স্কোয়ার হলেই কিন্তু মাইনাস 1 আসবে। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্মে আছে। তো তাই আমি এটাকে লিখতে পারবো, রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 প্লাস আই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1 এর পুরোটার হোল স্কোয়ার বাই 2। সুতরাং নির্ণয় বর্গমূল। ইকুয়াল টু প্লাস মাইনাস এই 1 বাই এটাকে √2 লিখে দিলাম, এবং ব্র্যাকেটে এই পুরোটা লিখে দিচ্ছি, রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 প্লাস আই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। এখন আমরা দীর্ঘ থেকে
কয়েকটি ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন দেখব। দীর্ঘের কোশ্চেন নাম্বার 4 বলেছে এক্স ওয়াই বি বাস্তব, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই বি হলে দেখাও যে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা বলা আছে এক্স মাইনাস আই জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই বি, এখান থেকে তোমাদের বুঝতে হবে যে এখানকার লেফট হ্যান্ড সাইড একটি কমপ্লেক্স নাম্বার যার ইমাজিনারি পার্ট আছে কিন্তু রিয়াল পার্ট নেই, অর্থাৎ রিয়াল পার্টটি ভ্যানিশ হয়ে যাচ্ছে বা রিয়াল পার্ট শূন্য। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। দেখো, তো 4 নম্বর প্রশ্নে আমরা শুরু করছি। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এবং আমাদের বলেছে জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান, এই অংশটা ইকুয়াল টু আইবি। তো আমরা আইবি তুলব না, আগে এটাকে সিম্পলিফাই করব। দেখো, সিম্পলিফাই করার জন্য আমাদের সর্বপ্রথম জেডের ভ্যালু বসাতে হবে, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান। তো উপর নিচে এটাকে রিয়াল প্লাস ইমাজিনারি অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে ভেঙে নেব। তো উপরে রিয়াল পার্ট হচ্ছে শুধু এক্স এবং আই কমন নিলে বাকি থাকছে ওয়াই মাইনাস ওয়ান, উপরটার স্ট্যান্ডার্ড ফর্ম, এবং নিচেরটা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই। এবার এই পুরোটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য আমাদের এই নিচে যেটা আছে কমপ্লেক্স নাম্বার এখান থেকে আই নিরসন করতে হবে এবং এর জন্য আমরা নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দেব। তাহলে আমরা পাবো এক্স প্লাস আই কমন ওয়াই মাইনাস ওয়ান এবং নিচে ছিল এক্স মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু ওয়াই, এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ইন্টু ওয়াই এবং এই একই জিনিস উপরে গুণ হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ইন্টু ওয়াই। তো এখন আমি বাকি ক্যালকুলেশনটা এই পাশে দেখাচ্ছি। দেখো, উপরে গুণ করলে আমরা পাবো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তার সাথে এক্স ইন্টু আই ওয়াই অর্থাৎ মাইনাস আই ইন্টু এক্স ওয়াই। এবার এটার সঙ্গে গুণ করলে হবে প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তার সাথে এটা গুণ হয়ে গিয়ে হয়ে যাবে মাইনাস আই স্কোয়ার অর্থাৎ প্লাস ওয়ান। মাইনাস আই স্কোয়ার মানে প্লাস ওয়ান, তো আমি একসঙ্গে এখানে প্লাস লিখে দিলাম এবং গুণ হয়ে যাচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এবং নিচেরটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস, দেখো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে অর্থাৎ এখানে প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের গুণ হয়ে গেল। এখন আমরা উপরটাকে বাস্তব আর অবাস্তব অংশের আকারে সাজিয়ে লিখব। তো এখানে বাস্তব অংশে আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার পুরো রিয়েল পার্ট উপরের। এবং বাকি এই অংশটা থেকে যদি আমি আই কমন নিয়ে নেই তাহলে পাচ্ছি এখানে এটা তোমরা চাইলে গুণ করে দিতে পারো বা এমনিও রাখতে পারো। তো আমি এখানে গুণ করে দিচ্ছি, আগে আই দিয়ে এটা যদি আমি গুণ করে নিই তাহলে পাবো এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মাইনাস আই এক্স ওয়াই ছিল, তো আই যেহেতু আমি কমন নিয়েছি সো এখানে আমি মাইনাস এক্স ওয়াই লিখে দিলাম, পুরোটা ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো বাকি অংশটার মধ্যে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এই হচ্ছে আমার পুরো রিয়াল পার্ট উপরের। এবং এখান থেকে থাকবে প্লাস আই কমন নেওয়ার পর ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ভিউয়ার্স, অংশটা প্রায় চলে আসছে স্ট্যান্ডার্ড ফর্মে। তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য আরেকটা লাইন লিখব। তো যেটা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই নিচেরটা
প্লাস আই ইন্টু, এখন এই অংশটা লিখব 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো পুরো প্রবলেমটা আমার একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসছে। এখন কোশ্চেনে যেটা বলা ছিল যে জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আইবি। তো অর্থাৎ যে জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান দেওয়া আছে সেটার রিয়াল পার্ট নেই, অর্থাৎ বাস্তব অংশটা শূন্য। তাহলে আমি এই পাশটা মুছে দিচ্ছি। তা আমরা এখন আবার এটা তুলব, লিখব সুতরাং এত ইকুয়াল টু আইবি ইমপ্লাইস কি এই যে পুরোটা, এটা মানেই তো এই সম্পূর্ণটা। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা পিওরলি ইমাজিনারি নাম্বার, অর্থাৎ একটা শুদ্ধ কাল্পনিক নাম্বার, তাই এই বাস্তব অংশটা শূন্য হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এখন তোমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আনার জন্য এটাকে একটু বানাতে হবে। যেমন এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার। আবার ঠিক ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইকে আমি লিখব, এখানে কিন্তু এই হাফ স্কোয়ারটা আমি এক্সট্রা নিয়ে এসেছি, কারণ এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমি এভাবে লিখলাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বানানোর জন্য এটা করা হয়েছে। তো প্লাস এরপরে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু হাফ। তো 2ab মেলাতে গেলে আমার একটা হাফের স্কোয়ার লাগবে, তো আমি আবার একটা হাফের স্কোয়ার লিখে নিলাম। তো যেহেতু হাফের স্কোয়ার আমি দুবার লেফট হ্যান্ড সাইডে যোগ করেছি, তাই ডান দিকে শূন্য আছে, এখানে আমার 2 ইন্টু আমি হাফের স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো এই যে অংশটা এখান থেকে এই পর্যন্ত, এটাকে লেখা যাবে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার। আবার এখান থেকে এই বাকি অংশটা এটাকেও লেখা যাবে ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার, এবং এটা 2 ইন্টু 1/4 অর্থাৎ হয়ে গেল হাফ। তো তোমাদের এটাই প্রুভ করতে বলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টাইপের প্রবলেম কীভাবে সলভ করবে। এখন আমরা এখানকার 5 নম্বর প্রবলেমটির সলিউশনটা একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 5 বলেছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2/3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হলে দেখাও যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 3x মাইনাস 1। তো এই টাইপের প্রবলেমগুলোতে আমরা কি করব, যেটা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, সেটার রাইট হ্যান্ড সাইডকে আমরা সর্বপ্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসব। এই জন্য তার উপর নিচে হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলাম, এবং গুণ করার পর সিম্পলিফিকেশন করে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 3 প্লাস কস থিটা বাই 5 প্লাস 3 কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন থিটা বাই 5 প্লাস 3 কস থিটা। তো এখন প্রমাণের লেফট হ্যান্ড সাইডে বলেছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা 2 কমন নেওয়ার পর এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম, এবং সিম্পলিফাই করার পর আমরা পাচ্ছি 4/5 প্লাস 3 কস থিটা। এখন রাইট হ্যান্ড সাইডে এক্সের ভ্যালু বসিয়ে আমরা ক্যালকুলেশন করার পর পাচ্ছি 4/5 প্লাস 3 কস থিটা। এভাবে আমরা লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাতে পারলাম। তো এই টাইপের প্রবলেম তোমরা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে যে প্রমাণটা দেওয়া আছে সেই প্রমাণটা দেখে আগে তোমাকে বুঝে নিতে হবে। এই প্রবলেমটির ক্ষেত্রে তোমরা যদি এক্স মাইনাস 3/4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করো তাহলে কিন্তু প্রমাণে চলে আসতে পারবে। এই জন্য তোমরা এক্সাম্পলের সাহায্য নিতে পারো। কোশ্চেন নাম্বার 11, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মড জেড ইকুয়াল টু 1 হলে দেখাও যে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি। তো এখানে আমরা কি করব, প্রথমেই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মড জেড ইকুয়াল টু 1, যেটা এমপ্লাইজ করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এখন জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1-এ জেডের ভ্যালু এক্স প্লাস আই ওয়াই বসানো হলো। এরপর দেখো লব এবং হর দুটোকেই তার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে হরের অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিলাম। এখন অল্প একটু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস আই ইন্টু 2y বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যেহেতু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা আমরা আগের থেকে পেয়েছি, সেই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 অংশটি 0 পেয়ে যাচ্ছি। এর ফলে আমাদের পড়ে থাকলো আই ইন্টু 2y বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা একটি বিশুদ্ধ কাল্পনিক রাশি। তো এই প্রবলেমটি তোমরা এইভাবে সলভ করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব আরেকটি প্রবলেম। কোশ্চেন নাম্বার 12 বলেছে যদি z1 ও z2 দুটি জটিল রাশি শূন্য নয় এবং মড z1 প্লাস z2 ইকুয়াল টু মড z1 প্লাস মড z2 হয়, তবে প্রমাণ করো যে আর্গুমেন্ট z1 ইকুয়াল টু আর্গুমেন্ট z2। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমে যেটা করতে হবে তোমাদের, সবসময় কমপ্লেক্স নাম্বার অর্থাৎ z1 এবং z2কে মডুলাস অ্যামপ্লিটিউড আকারে ধরে নিতে হবে। কেন? কারণ যে সমস্যাগুলোতে মডুলাস এবং অ্যামপ্লিটিউড দুটো একই সঙ্গে ব্যবহার হয়, সেই প্রবলেমগুলো তোমরা যদি এইভাবে ধরো তাহলে প্রবলেম খুব সহজ হয়। ইনফ্যাক্ট এইভাবেই করতে হয় এই সমস্যাগুলো, না হলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। এর সুবিধা কি? কারণ আমরা জানি z1 ইকুয়াল টু যদি এই কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে, তাহলে z1 এর মডুলাস হচ্ছে r1 এবং z1 এর অ্যামপ্লিটিউড হচ্ছে θ1 এবং z2 এর মডুলাস r2 এবং z2 এর অ্যামপ্লিটিউড হচ্ছে θ2। সেটা আলাদা করে বের করার প্রয়োজন হয় না, কারণ এই ফর্মটা থেকেই আমরা সেটা পেয়ে যাই। তো ওই জিনিসগুলোই এখন আমরা এখানে লিখব। সুতরাং মড z1 ইকুয়াল টু r1, মড z2 ইকুয়াল টু r2 এবং আর্গুমেন্ট z1 ইকুয়াল টু θ1, আর্গুমেন্ট z2 ইকুয়াল টু θ2। অর্থাৎ এই দুটো কমপ্লেক্স নাম্বার থেকে সরাসরি আমরা তার মডুলাস এবং অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম। এখন যে শর্তটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে মড অফ z1 প্লাস z2 ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। তো তোমরা প্রবলেমটা চাইলে শুধুমাত্র আগে লেফট হ্যান্ড সাইড এটাকে নিয়ে শুরু করতে পারো। দেখো, এখন এই মড z1 প্লাস z2 এটা তো আমরা একসঙ্গে কত সেটা লিখতে পারবো না, তাই z1 এবং z2কে এখন এখানে বসিয়ে দিতে হবে। তো এটা একটু বড় হবে, একটু ক্যালকুলেশনটা দেখবে তোমরা। r1 cos θ1 প্লাস i r1 sin θ1, এটা হচ্ছে z1। এরপর z2 বসাবো, r2 cos θ2 প্লাস i r2 sin θ2। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লেক্স নাম্বার দুটোর যোগফল হয়ে গেল এবং ইকুয়াল টু, যেহেতু এখানে মড z1 অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমার r1 এবং মড z2 এটা হয়ে যাচ্ছে আমার r2। কি ক্লিয়ার? এখন এর যেহেতু মড বের করতে হবে, তাই এই পুরোটাকে স্ট্যান্ডার্ড ফর্মে অর্থাৎ রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টের ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ এখানে রিয়াল পার্ট হিসেবে পাবো আমি r1 cos θ1 প্লাস r2 cos θ2 এবং ইমাজিনারি পার্ট হচ্ছে এই দুটোর থেকে আমি i যদি কমন নেই তাহলে হয়ে যাচ্ছে r1 sin θ1 প্লাস r2 sin θ2 ইকুয়াল টু r1 প্লাস r2। এখন এর মডুলাস মানে এই পুরোটার রুট হবে এবং এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে। তোমরা মডুলাসের ফর্মুলা জানো। তো আমরা এখন এটাকে পুরো ভেঙে দিব। তো এটাকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ আমি একবারে করে দিচ্ছি ক্যালকুলেশনটা। দেখো, তাহলে পাচ্ছি আমরা r স্কোয়ার মানে r1 স্কোয়ার cos স্কোয়ার θ1 মানে a স্কোয়ার প্লাস, আমার মনে হচ্ছে এটা যদি আমি একবারে লিখি অনেকের বুঝতে অসুবিধা হবে, তাই আমি এখানে এক লাইন আগে ভেঙে দিই। এই যে হোল স্কোয়ার প্লাস r1 sin θ1 r2 sin θ2 হোল স্কোয়ার ইকুয়াল টু যা ছিল তাই হবে r1 প্লাস r2। তো আমরা যদি এই রুটটাকে তুলে দিই তাহলে কি পাবো? আমি এটা এক লাইনে এখানে দেখিয়ে দিচ্ছি। এই রুটটাকে তুলে দিলে আমরা এই পাশে হোল স্কোয়ার পেয়ে যাব। এখন এই বোথ সাইড ক্যালকুলেশন করলেই আমরা
θ1 এবং θ2 মধ্যে সম্পর্ক পেয়ে যাব, অর্থাৎ আর্গুমেন্ট z1 ও আর্গুমেন্ট z2 মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তো দেখো কীভাবে হয়, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে পাচ্ছি r1 স্কোয়ার cos স্কোয়ার θ1 প্লাস মানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে r2 স্কোয়ার cos স্কোয়ার θ2 প্লাস 2ab করলে আসবে 2 r1 r2 cos θ1 cos θ2। আমরা কসগুলোকে ভাঙলাম, এবার আসবে এটা স্কোয়ার, অর্থাৎ এখানে পাচ্ছি r1 স্কোয়ার সাইন স্কোয়ার θ1 প্লাস r2 স্কোয়ার সাইন স্কোয়ার θ2 প্লাস 2 r1 r2 সাইন θ1 সাইন θ2। অর্থাৎ এই পুরোটাকে ভাঙলে কিন্তু আমরা এরকম একটি রাশিমালা পাচ্ছি এবং এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটাকে যদি এখন আমরা ভেঙে দিই, আচ্ছা এটাকে আমরা এখানেই ভেঙে দিচ্ছি, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 r1 r2। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা এখান থেকে কত পাবো, এই যে r1 স্কোয়ার cos স্কোয়ার θ1 আছে আর এখানে একটা r1 স্কোয়ার সাইন স্কোয়ার θ1 আছে, এই দুটোর থেকে যদি আমি r1 স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে cos স্কোয়ার θ1 প্লাস সাইন স্কোয়ার θ1 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা আর আমার লেখার দরকার নেই, তাহলে এই দুটো আমার হয়ে গেল প্লাস। এবার এখানে r2 স্কোয়ার cos স্কোয়ার θ2, এখানেও আছে r2 স্কোয়ার cos স্কোয়ার θ2, খেয়াল করে দেখো এই জায়গাটা r2 স্কোয়ার cos স্কোয়ার θ2, এখানে r2 স্কোয়ার সাইন স্কোয়ার θ2, তা এখান থেকে যদি আমি r2 স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে বাকিটা 1 হয়ে যাচ্ছে। এখন এই অংশটা আর এই অংশটা অর্থাৎ 2r1 r2 অংশটা, এখান থেকে আমি 2r1 r2 কমন নিয়ে নিলাম, তাহলে পাবো cos θ1 cos θ2 প্লাস সাইন θ1 সাইন θ2 ইকুয়াল টু থাকছে আমার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 r1 r2। দেখতে পাচ্ছ দুপাশ থেকে r1 স্কোয়ার বিয়োগ হয়ে চলে যাবে এবং এই r2 স্কোয়ারও চলে যাবে। তো ফাইনালি আমাদের পড়ে থাকবে 2r1 r2 এবং এটা হয়ে যাচ্ছে একটা সূত্র যেটা তোমরা জানো cos a - b এর সূত্র, অর্থাৎ cos θ1 - θ2 ইকুয়াল টু থাকবে 2r1 r2। তো প্রথমেই প্রবলেমটাতে বলা ছিল যে কমপ্লেক্স নাম্বার দুটো z1 এবং z2 এই দুটোর কোনোটাই কিন্তু শূন্য নয়, আর শূন্য যদি না হয়ে থাকে তাহলে তার মডিউলাসও শূন্য হবে না, অর্থাৎ r1 r2 শূন্য নয়। তো এখান থেকে আমরা তাই এই 2r1 r2 এগুলোকে কেটে দিতে পারবো, তাহলে থাকবে আমাদের cos θ1 - θ2 ইকুয়াল টু 1, যেটাকে আমরা লিখতে পারি cos 0। সুতরাং θ1 - θ2 ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করছে θ1 ইকুয়াল টু θ2। এবার আমরা প্রথমেই দেখেছিলাম যে θ1 হচ্ছে z1 এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, সুতরাং আমরা লিখতে পারবো এখানে আর্গুমেন্ট z1 ইকুয়াল টু আর্গুমেন্ট z2। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যে কোনো টাইপের প্রবলেম যেখানে মডুলাস এবং অ্যামপ্লিটিউড একসঙ্গে দেওয়া থাকে সেগুলোকে সলভ করতে পারবে। কোশ্চেন নাম্বার 14, আর্গুমেন্ট z-1 বাই z+1 ইকুয়াল টু π/4 হলে দেখাও যে জটিল তলে z বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। তো এই টাইপের প্রবলেমে যদি সঞ্চারপথ বের করতে বলে তাহলে আর্গুমেন্ট বের করতে বললে সর্বপ্রথম তোমরা সেটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো। যেমন এখানে আমরা ধরে নিয়েছি z ইকুয়াল টু x প্লাস iy, কারণ z একটি কমপ্লেক্স নাম্বার হলে সেটা অবশ্যই জটিল তলে একটা বিন্দুকে নির্দেশ করবে, তাই আমরা xy আকারে নিলাম। এখন z-1 বাই z+1 এর ওপর নিচে z এর ভ্যালু x প্লাস iy বসানো হলো, এরপর লব এবং হরকে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে আসলাম। পরের লাইনে হরের অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম যাতে হর থেকে i নিরসন হয়। এখন এটাকে সিম্পলিফাই করে আমরা রিয়েল আর ইমাজিনারি পার্টে ভাগ করার জন্য ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু ওয়াই বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আর্গুমেন্ট জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু পাই বাই ফোর থেকে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু পাই বাই ফোর। যেহেতু জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু ওয়াই বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা ইমাজিনারি পার্টকে রিয়াল পার্ট দিয়ে ভাগ করলে পাচ্ছি টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ থার্ড লাইনে আমরা পাচ্ছি টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান পাই বাই ফোর, যেটাকে সিম্পলিফাই করার পর ফাইনালি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো ভিউয়ার্স, যদি কোনো ইকুয়েশন এক্স আর ওয়াইয়ের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি আকারে থাকে, তাহলে মনে রাখবে সেটা একটা প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে থাকে, তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণকে প্রকাশ করে। অর্থাৎ আমরা লাস্ট লাইনে যেটা পেলাম সেটা একটা বৃত্তের সমীকরণ। সুতরাং জেড বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি প্রবলেম দেখব। কোশ্চেন নাম্বার 15, জটিল তলে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ Z1, Z2 এবং Z3 জটিল রাশি তিনটি দিয়ে সূচিত হয়। প্রমাণ করো যে 1/Z1 - Z2 প্লাস 1/Z3 - Z1 প্লাস 1/Z2 - Z3 ইকুয়াল টু 0। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেম সলভ করার জন্য একটু সহজভাবে করার জন্য আমরা ধরে নিলাম Z1 - Z2 ইকুয়াল টু P, Z2 - Z3 ইকুয়াল টু Q এবং Z3 - Z1 ইকুয়াল টু R। তো এখন প্রশ্ন উঠছে যে কেন আমরা এরকম ধরলাম। তো তোমাদের জানিয়ে দেই যে Z1 - Z2 ইকুয়াল টু P ধরলাম। এই যে মড P হবে, এই মড Pটা হবে আসলে Z1 এবং Z2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তো ঠিক একইভাবে Z2 একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল তলে একটি বিন্দু, তাহলে Z2 - Z3-র মধ্যে যে দূরত্ব হবে সেটা হচ্ছে মড Q হবে, এবং Z3 - Z1-এর মধ্যে যে দূরত্ব হবে সেটা হবে আসলে মড R। কারণ তোমরা এখানে Z1-কে x1, y1 পয়েন্ট হিসেবে ধরতে পারো, Z2-কে x2, y2 এবং Z3-কে x3, y3 যদি পয়েন্ট হিসেবে ধরো, তাহলে বুঝতে পারবে যে এগুলো কেন দূরত্ব বলা হচ্ছে। তো সুতরাং এখান থেকে আমরা পাবো P প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করবে P প্লাস কিউ প্লাস আর এর বার ইকুয়াল টু 0, অর্থাৎ অনুবন্ধী, যেটা ইমপ্লাইজ করবে P বার প্লাস কিউ বার প্লাস আর বার ইকুয়াল টু 0। আবার Z1, Z2, Z3 সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, তাই মড অফ Z1 - Z2 ইকুয়াল টু মড অফ Z2 - Z3 ইকুয়াল টু মড অফ Z3 - Z1 হবে। কারণ এগুলো সব দূরত্ব, কারণ Z1 - Z2 এর মড মানে আসলে এই Z1 আর Z2 মধ্যে দূরত্ব। যেহেতু সমবাহু ত্রিভুজ তাই তিনটি বাহুর দূরত্ব সমান হবে, তাই এগুলোকে সমান দেখানো হলো। তো এগুলোকে ধরে নেওয়া হয়েছিল P, Q, R। সুতরাং মড P ইকুয়াল টু মড Q ইকুয়াল টু মড R হলো। এখন এই প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করতে পারি, কারণ তিনটি সমান। তাহলে মড P স্কোয়ার ইকুয়াল টু মড Q স্কোয়ার ইকুয়াল টু মড R স্কোয়ার। এখন আমরা একটি থিওরেম পড়েছিলাম যে মড Z স্কোয়ার ইকুয়াল টু Z ইন্টু Z বার। তো ঠিক একইভাবে মড P স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম P ইন্টু P বার, তারপরে কিউ স্কোয়ারের জায়গায় লিখলাম কিউ ইন্টু কিউ বার, এবং আর স্কোয়ারের জায়গায় লিখলাম আর ইন্টু আর বার। তো এটা ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম, যেখানে কে শূন্য হবে না। তো সুতরাং পি বার ইকুয়াল টু কে বাই পি, কিউ বার ইকুয়াল টু কে বাই কিউ এবং আর বার ইকুয়াল টু কে বাই আর। তো 1 নং থেকে আমরা পাবো, কারণ 1 নংটি ছিল পি বার প্লাস কিউ বার প্লাস আর বার ইকুয়াল টু 0। তাহলে সেখানে যদি আমরা পি বার, কিউ বার এবং আর বারের ভ্যালু বসিয়ে দিই, তাহলে কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর ইকুয়াল টু 0 পাচ্ছি। এখন কে যেহেতু নট ইকুয়াল টু 0, তাই কে কমন নিয়ে আমরা যদি কেটাকে ক্যান্সেল করে দিই, তাহলে পাচ্ছি 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু 0। এখন পি কিউ আর এর মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1/Z1 - Z2 প্লাস 1/Z2 - Z3 প্লাস 1/Z3 - Z1 ইকুয়াল টু 0। তো ভিউয়ার্স, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এটা করতে হবে। এই টাইপের প্রবলেম থাকলে তোমরা এইভাবেই সলভ করবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে।